আমরা আগের ক্লাসে পড়েছি যে বায়ুমণ্ডল, বায়ুতে যে সমস্ত উপাদান আছে সেগুলো সম্পর্কে আমরা ঠিক পড়েছি। তো এবারে বায়ুর চাপ কি? এখন চাপ বলতে যে আমরা যখন কোনো বস্তু, দুটো বস্তু যদি আমরা হাতে নিই, যেমন ধরো এই ছবিটা দেখো, এই ছবিটাতে আমরা কি দেখছি না, এই ছবিটাতে একটা দাঁড়িপাল্লা, তাই তো? সিম্পল বাংলা ভাষায় যেটা বলে দাঁড়িপাল্লা, খুব ভালো করে বোঝ। দাঁড়িপাল্লায় কি দেখতে পাচ্ছি আমরা না, এইখানে একটা বড় বাটখারা, আর তারপর এইখানে কি না ছোট ছোট তিনটে বাটখারা আছে। তো এই ছোট ছোট তিনটে বাটখারার কারণে, কারণে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই তিনটে ছোট ছোট বাটখারাতে কি হয়েছে, দাঁড়িপাল্লার এদিকটা একটু নেমে গেছে, তাই তো? আর এদিকটা উঠে গেছে, একই না? এদিকটা উঠে গেছে, তাই তো? আর এদিকটা নেমে গেছে। দেখো এই যে কাঁটাটা এইদিকে তো হিলে গেছে। তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এই বড় বাটখারা থেকে এই ছোট ছোট তিনটে বাটখারার ওজন বেশি, তাই তো? ওজন বেশি। তো ওজন বেশি হওয়ার কারণে কি হয়েছে, এদিকের পাল্লাটা নেমে গেছে একটু, আর এদিকের পাল্লাটা উঠে গেছে। দেখো কাঁটাটা কোন দিকে এসছে। তো কিসের কারণে? ওজনের কারণে। তো তার একটা বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে, অর্থাৎ যে পরিমাণ ভর থাকে, তাকে আমরা কি বলি? ওই বস্তুর ওজন বলি, কি তাই তো নাকি? তো সেরকম প্রত্যেকটা বস্তুরই একটা ওজন আছে, অর্থাৎ তাকে মাধ্যাকর্ষণ শক্তি যখন তার নিজের দিকে আকর্ষণ করে, তার মানে কি তার একটা ওজন আছে। যত ওজন বাড়বে তত মাধ্যাকর্ষণ শক্তির টান বাড়বে, আর যত ওজন কমবে তত কি হবে, মাধ্যাকর্ষণ শক্তির টান কমবে। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? তো ঠিক সেরকম আমাদের বায়ুরও ওজন আছে, গ্যাসীয় পদার্থ যে তারও একটা ওজন আছে। যেমন দেখো এই ছবিটা আমরা কি দেখছি, দেখো আমরা প্রত্যেকের বাড়িতে একটা করে গ্যাস সিলিন্ডার ঠিক থাকে রান্না করার জন্য, হ্যাঁ কি না? তো গ্যাস সিলিন্ডারে দুটো জিনিস লেখা থাকে, দেখো এখানে একটা লেখা আছে নেট ওয়েট, আর এখানে লেখা আছে গ্রস ওয়েট। ওকে, নেট ওয়েট আর গ্রস ওয়েট কি? এখন ঠিক একইভাবে দেখো এখানেও তাই লেখা আছে 15.6, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে বলছি যে গ্রস ওয়েট মানে যেটা আমরা গ্যাসের মানে সিলিন্ডারের ভেতরে যে গ্যাসটা পাই আমরা, সেটার ওজন কত। তো গ্রস ওয়েট মানে দাঁড়াচ্ছে কি না, সিলিন্ডার প্লাস একটা সিলিন্ডারের, খালি সিলিন্ডার তো কি একটা ওজন আছে, তাই তো? তার মধ্যে যে আমরা লিকুইড গ্যাসটা ভরছি, সেই গ্যাসটার সিলিন্ডার এবং সেই তার ভেতরে যে গ্যাস, টোটাল ওজনটাকে আমরা বলছি গ্রস ওয়েট। কি বলা কথা বোঝা গেল? এবারে যদি ওখান থেকে সিলিন্ডারের ওজনটা বাদ দিয়ে দিই, গ্রস ওয়েট থেকে যদি আমরা সিলিন্ডারের ওজনটা বাদ দিয়ে দিই, কি থাকবে? গ্যাসের ওজনটা, কি তাই তো নাকি? গ্যাসের ওজনটা। তো দেখো সেরকমই আছে যে তোমার গ্রস ওয়েট 29.8, নেট ওয়েট 15। ওকে, তাহলে গ্যাসের ওয়েট কত? 14.2 কেজি। মানে সিলিন্ডারের ওজন যদি 15.6 হয় আর টোটাল ওয়েট যদি 34.8 হয়, তাহলে গ্যাসের ওজন কত? 14.6 কেজি। ক্লিয়ার? তাহলে ওর ভেতরে যে গ্যাসটা আছে সেটার ওজন 14.6। তো তার মানে কি গ্যাসের একটা ওজন আছে, নাহলে বাড়ছে কি করে? আমরা যদি মনে করতাম, আমরা অনেকেই ভাবি বাতাস তো হালকা, তার তো কোনো ওজন নেই, কিছু নেই, তাহলে তার প্রমাণ, তাহলে এখানে গ্যাসের যখন আমরা খালি সিলিন্ডারটাকে তুলছি আর যখন ভর্তি সিলিন্ডারটি তুলছি, দুটোর পার্থক্য পাই কি না? হ্যাঁ, যখন খালি তুলছি হুট করে উঠে গেল, আর ভর্তি তুলতে করে বারবার গেলাম, তাই তো নাকি? হেলে যাই আমরা, বাইরে তুলতে আমাদেরকে বেশি শক্তি প্রয়োগ করতে হয়। তো সেই শক্তিটা প্রয়োগ করতে হচ্ছে কার জন্য? ওই ভেতরে যে ওর মধ্যে গ্যাসটা আছে, কি তাই তো নাকি? যেমন ধরো এই বোতলটা, এই যে খালি বোতল হয়, খালি বোতলের যা ওজন হবে এর কি তাই ওজন হবে? নিশ্চয়ই না, বেশি হবে। তো ঠিক সেরকম এরকম একটা জারের মধ্যে যদি গ্যাস ভরা থাকে, তারও কি হবে? ওজন বেশি হবে, হ্যাঁ কি না? তো তাহলে আমরা এখান থেকে প্রমাণ পাচ্ছি যে বাতাসেরও কি একটা ওজন আছে, কি তাই তো? বাতাসের ওজন আছে। তো এবারে সেই ওজন অনুসারে কি করছে না, চাপ সৃষ্টি করছে। তোমার মাথায় যদি একটা 10 কেজি বস্তা চাপাই ওয়েট, তুমি যে চাপটা ফিল করবে, যদি সেখানে 50 কেজি ওয়েটের কোনো বস্তা চাপাই, একই চাপ ফিল করবে? নিশ্চয়ই না, কি তাই তো? স্নেহা তো গাড়ি ভেঙে যাবে। কার জন্য? ওই বস্তার চাপটার জন্য। তার মানে ওজন যেটার আছে, অর্থাৎ তার চাপ আছে। যে পদার্থগুলোকে দেখতে পাই তাদেরও যেমন কি না ওজন আছে, ঠিক সেরকম
বাতাসের ওজন আছে, বোঝা গেল? আর সেই ওজন অনুসারেই কি করছে, চাপ দিচ্ছে, তার মানে বায়ুর চাপ আছে। ক্লিয়ার? এবারে বায়ুর চাপ ডিপেন্ড করে, বেশি কম ডিপেন্ড করে কিসের উপরে, বায়ুর ঘনত্বের উপরে। এখন ঘনত্ব কি? ঘনত্ব দেখতে গেলে এই ছবিটা দেখো, এইটা একটা বক্স, এটা একটা বক্স, দুটো সমান বক্স, ঠিক আছে? বক্সের আয়তনটা সমান, কেউ ছোট বড় নেই, ওকে? বক্সের আয়তনটা সমান, কিন্তু আমরা কি দেখছি ঠিক ছবিতে, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বল আছে, আর এখানে আটটার বেশি বল আছে। তো এই যে আটটার বেশি বল আছে, তো সেখানে বলগুলো কিভাবে আছে আর এখানের বলগুলো কিভাবে আছে? খুব কাছাকাছি আছে কি, তাই তো নাকি? আর এগুলো দূরে দূরে আছে। তার মানে এটার ঘনত্ব কি কম, এটার ঘনত্ব কি বেশি। ক্লিয়ার? তারই নিচে দেখো একই, এখানে যে বলগুলো আছে কম আছে, এবং কম থাকার কারণে একে অপরের থেকে দূরে দূরে আছে, আর এখানে দেখো বেশি আছে, তার মানে কি কাছাকাছি আছে। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা, বোঝা গেছে কিনা এইটুকু? ওকে, তো এই যে তাহলে এটাকে আমরা বলি কি না, কোনো বস্তুর ঘনত্ব। অর্থাৎ ঘনত্ব বেশি কম কি, যখন একই আয়তনে যে বস্তুগুলো যদি খুব কাছাকাছি থাকে তাহলে কি হবে, সেই বস্তুর ঘনত্বটা বেশি হবে। ক্লিয়ার? আর যদি দূরে দূরে থাকে তাহলে সেই ঘনত্বটা কম। যেমন ধরো তোমাদের ক্লাসেতে যে ধরো 15 জন তোমার স্টুডেন্ট আছো, ক্লিয়ার? 15 জন তোমরা স্টুডেন্ট আছো, তো এই 15 জনের যেভাবে বসে আছো, যদি এখনো এখানে আরো 10 জনকে আমি ঢোকাই, তাহলে কি তোমরা যেভাবে ফাঁকা ফাঁকা করে বসে আছো বসতে পারবে? নিশ্চয়ই না, হ্যাঁ কি না? আরো কি হবে, চেপে চেপে ঠিক বসবে, কি তাই তো? ঠিক সেরকম ভাবেই কোনো বস্তুর মধ্যে যত পদার্থের কণা আমরা দেব তত কি হবে, ওরা চেপে চেপে থাকবে। ক্লিয়ার? তাকে আমরা কি বলছি, ওই বস্তুর ঘনত্ব। এবারে এই ঘনত্বের কারণে কি হচ্ছে না, ওজন বেশি হচ্ছে। আমি তোমাকে বাঁ হাতে একটা বল দিলাম, ঠিক আছে, কিন্তু ডান হাতে 10 খানা দিলাম বল, দুটোর ওজন কি সমান হবে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। তো তো দেখো তাহলে সেই রকম কি হচ্ছে না, এই যে এখানে এই বাক্সটাতে যটা বল আছে এখানে খুব বেশি আছে, তার ফলে কি হয়েছে, এটা তো ছিল এরকম সোজা, হ্যাঁ কি না? ছিল কি এরকম সোজা ছিল কাঠটা, ওকে? যখন এরকম অনেকগুলো বল নিয়ে এখানে চাপালাম আর এখানে দিলাম, তখন কি হলো না, এ নিচে নেমে গেল, ও তখন কি হলো, উপর দিয়ে উঠে গেল। কি বললাম, কথা বোঝা গেল? ও তখন উপর দিয়ে না উঠে গেল। তো তাহলে কি হচ্ছে, এটা হাই ডেনসিটি, অর্থাৎ চাপটা বেশি, আর এটা হচ্ছে কি লো ডেনসিটি, চাপটা কম। চাপ কম বলে কি হয়েছে, ও উপরে উঠে গেছে আর এটা নিচে নেমে গেছে, হ্যাঁ কি না? ঘনত্ব আমরা আরো পরিষ্কার করে বুঝতে পারবো যে ঘনত্ব কম বেশি কিভাবে। আমরা ছোট থেকে একটা প্রশ্ন শুনে এসেছি, ধাঁধার প্রশ্নই, কিন্তু এটা সায়েন্টিফিক প্রশ্ন, যে 1 কেজি তুলো ভারী না 1 কেজি লোহা ভারী? তো অনেকেই তার উত্তর দিবে কি না 1 কেজি লোহা ভারী, তাই তো? আমরা যে লোহাটা ভারী, তুলো তো হালকা, আমাদের কানে ঠিক শুনেছি আমরা, তুলো সবসময় হালকা হয়, লোহা সবসময় ভারী হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 1 কেজি তুলো ভারী না 1 কেজি লোহা ভারী? দুটোই সমান, কি তাই তো? দুটোই সমান। যেমন দেখো এই ছবিটা দেখো, এই ছবিটাতে আমরা কি দেখছি না, এইখানে 100 গ্রাম, এখানেও 100 গ্রাম, হ্যাঁ কি না? 100 গ্রাম, এবং সেটা কি, সেটা একদম সমান আছে। কিন্তু পার্থক্যটা কি, এটা দেখো অনেকটা বস্তু, এটা একটা ছোট্ট বস্তু। ক্লিয়ার? এটা অনেকটা বস্তু, এটা ছোট্ট বস্তু, কিন্তু দুটোর দেখো এই কাঁটা সমান আছে, কেউ কাউকে নিচে উপরে নামাতে বা তুলতে পারেনি। যেমন এইটা, এটা যেমন এর নেমে গেছে, এদিকটা উঠে গেছে, ক্লিয়ার? কিন্তু এটা দেখো কেউ কোথাও নামেনি বা ওঠেনি, একদম সমান আছে, আছে কিনা? তো যার কারণে আমরা কি দেখছি না, এটা অনেকটা জায়গা নিয়েছে, এটা কম জায়গা নিয়েছে। তো ধরো সাপোজ বলছি যে এই 100 গ্রাম, আমি 100 গ্রামটাকে 100টা ইউনিট ধরছি, সাপোজ বললাম এরকম 100টা বল আছে, ছোট্ট ছোট্ট কণা, ঠিক আছে, 100টা এরকম কণা। তাহলে তার মানে কি, এতেও 100টা আছে, এতেও 100টা আছে, হ্যাঁ কি না? এতেও 100টা আছে, এতেও 100টা আছে, কিন্তু পার্থক্যটা কি, এখানে যে 100টা আছে এরা খুব কাছে কাছে আছে, তাই জায়গাটা কম নিচ্ছে। আর এরা এখানে যে 100টা আছে এরা একে অপর থেকে দূরে দূরে আছে বলে জায়গাটা কি বেশি নিচে। তা যখন 1 কেজি তুলো নেব, দেখবো অনেকটা, আর 1 কেজি লোহা বল এইটুকু, কি তাই তো? হ্যাঁ কি না? তাহলে পার্থক্যটা কি, যে তুলোর ঘনত্বটা কম আর লোহার ঘনত্বটা বেশি, দুটো সেম ওজন।
দুটোকে মাধ্যাকর্ষণ শক্তি সমানভাবেই আকর্ষণ ঠিক করবে। লোহার মধ্যেও ধরো 100টা কি আছে, কোণা আছে, আর তুলোর মধ্যেও 100টা কোণা, কিন্তু ওই 100টা কোণা কি অনেকটা জায়গা নিয়েছে, তার মানে কি তাদের ঘনত্বটা কম, আর লোহার মধ্যে ঘনত্বটা বেশি। ঠিক যেমন এই ছবিটা ভালো করে দেখে নাও, এটা দুটো সমান তো, এইটুকু তোমার জায়গা নিয়েছে, এটা অনেকটা তোমার জায়গা নিয়েছে, তার মানে কি এখানে যে 100টা বল আছে এরকম ছোট ছোট কণা আছে, তো সেই কণাগুলো এরা খুব কাছে কাছে আছে বলে জায়গাটা কম নিয়েছে, আর এরা কি দূরে দূরে আছে বলে জায়গাটা বেশি নিয়েছে। বুঝতে পারছো? যদি সম্পর্ক ভালো থাকে তাহলে কি হবে, অনেক কাছাকাছি বসা যায়, কম জায়গাতেই অনেকজন হয়ে যায়। কিন্তু যদি দুজনের মধ্যে অনেকের মধ্যে ঝগড়াঝাটি থাকে তাহলে বিশাল জায়গা দিলেও কি হয়, হয় না। তো তাহলে ঠিক সেরকম ভালো করে বুঝবে যে বায়ুর মধ্যেও বায়ু যে তৈরি হচ্ছে সেটাও কি অসংখ্য রকম ছোট ছোট কণা। ওকে, তো সেই বায়ুর কণাগুলো যদি খুব কাছাকাছি থাকে তখন কি হয়, বায়ুর ঘনত্ব বেশি হয়, আর বায়ুর ঘনত্ব বেশি হলে কি হবে, ওজনটা বেশি হবে। ক্লিয়ার? আর বায়ুর ঘনত্ব যদি কম হয় তখন ওজন কম হবে। তাহলে ওজন যদি বেশি হয় চাপ কি হবে, বেশি হবে, আর ওজন কম হলে চাপ কম হবে, কি তাই তো নাকি? ক্লিয়ার? একটু ক্লিয়ার হয়েছে যে তাহলে বায়ুর ঘনত্ব কি, অর্থাৎ বস্তুর ঘনত্ব বা বায়ুর ঘনত্ব দুটো সেম। তো ঘনত্ব মানে যে বস্তুটা তৈরি হচ্ছে যে কোণা দ্বারা, সেই কোণাগুলো কতটা কাছে কাছে আছে আর কতটা দূরে দূরে আছে। ক্লিয়ার? যদি খুব কাছে কাছে থাকে তাহলে কি তার ঘনত্ব বেশি, আর যদি খুব দূরে দূরে থাকে তার ঘনত্বটা কম। একটু ক্লিয়ার হচ্ছে? এবারে দেখো, এবারে তাহলে বায়ুর চাপকে আমরা দুভাগে ভাগ করি, একটা উচ্চ চাপ আর একটা নিম্ন চাপ। ঠিক আছে, একটা উচ্চ চাপ একটা নিম্ন চাপ। যেমন দেখো দেখো উচ্চ চাপ আর নিম্ন চাপ কি, খুব ভালো করে বোঝো উচ্চ চাপ আর নিম্ন চাপ কি। এই যে দেখতে পাচ্ছ এই যে দণ্ডটা, এখানে কি হচ্ছে না, এখানে বায়ুর, অর্থাৎ ধরো এটা বায়ু, এটাও বায়ু, তাহলে এর ঘনত্ব বেশি হওয়ার কারণে কি হচ্ছে না, উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, মানে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে আসছে বেশি, তাই তো? হ্যাঁ কি না? তো এইখানটা ধরো মিডিল পয়েন্ট, এখানটা মিডিল পয়েন্ট, এটা সোজা আমি ধরো একটা তোমার টেনে দিলাম, তাহলে কি হচ্ছে, এটা নিচের দিকে নামছে, আর এটা কি হয়েছে, উপর দিয়ে উঠেছে। ক্লিয়ার? তো তাহলে এটাকে বলা হচ্ছে কি না উচ্চ চাপ, আর এটাকে বলা হচ্ছে কি নিম্ন চাপ। বুঝা গেল? যখনই বায়ু হালকা হয়ে যাবে তখন কি হবে, ও উপর দিয়ে উঠে যাবে, তখন তাকে আমরা বলছি নিম্ন চাপ। আর যখনই বায়ুর কণা অতিরিক্ত এক কাছে অনেকগুলো এসে যাবে তখন কি হবে, ভারী হবে, তখন উপর থেকে নিচের দিকে নেমে যাবে, তখন তাকে আমরা কি বলছি, উচ্চ চাপ। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, যেমন দেখো এই ছবিটা দেখো, এটা একটা বাতাস, তা আমরা বাতাসকে চোখে না দেখলে আমাকে কল্পনাও তো করতে পারি রে বাবা, হ্যাঁ কি না? ধরো এটা বায়ু, ওকে, এবং এই বায়ুর মধ্যে দেখো কণাগুলো আছে, এই যে কণাগুলো আছে ছোট ছোট কণা, তো এই কণাগুলো কিরকম অবস্থায় আছে দেখো, এই কণাগুলো এইখান থেকে এই জায়গাটা পর্যন্ত দেখো কি আছে, ঘনত্ব বেশি, হ্যাঁ কি না? এখানে একটু হালকা আছে, আর এখানে দেখো অনেকটাই হালকা করে আছে। তো তিনটের মধ্যে আমরা কি দেখছি না, তিনটের মধ্যে দেখছি এখানে ঘনত্ব বেশি, তার মানে কি চাপ বেশি, হ্যাঁ কি না? আর এখানে ঘনত্ব কম, তার মানে কি চাপ কম। বুঝা গেল? এখানে ঘনত্ব কম মানে কি এইখান জায়গাটার বায়ুর ওজনটাও কম, তাহলে কি হবে, চাপটাও কম। তাহলে কি জানাচ্ছে, এই জায়গাটায় উচ্চ চাপ, এই জায়গাটা কি নিম্ন চাপ। এবারে যদি দেখি যে এই জায়গাটায় যেটা মানে না খুব ভারী না খুব হালকা, মিডিল পয়েন্টে যদি থাকে তাহলে সেটা চাপ বেশিও নয় কমও নয়, কি তাই তো নাকি? এখন যদি এই যে ছবিটার মধ্যে যদি এরকম হতো, দেখো এই ছবিটা, এইটা আর এটার মধ্যে পার্থক্য, এটার মধ্যে পার্থক্য যে এরা দুজনই সমান, আর এখানে কি দুজন সমান নেই, তাই একজন নেমে গেছে আর একজন উঠে গেছে। এই যে একজন নেমে যাওয়ার কারণে আরেকজন কি উঠে গেছে, কারণ এর থেকে এটা হালকা আর এর থেকে এটা ভারী, কি তাই তো নাকি? হ্যাঁ, তো সেইভাবে কি হচ্ছে না আমরা বায়ুর চাপ নির্ণয় করি। ওকে, তো এবারে কি হচ্ছে না, বায়ুর চাপ কম বেশি, তার আগে বলি যে বায়ুর স্বাভাবিক চাপ কত। তো আমরা যেমন দোকানে যদি আলু কিনতে যাই, আমরা কি বলবো, 1 কেজি আলু দাও, আমরা কি বলি 1 লিটার আলু দাও, নিশ্চয় বলি না। আবার তেল কিনতে গেলে না কি বলি, 100 ml বা 200 ml তেল দাও, হ্যাঁ কি না? তাই তো? তো ঠিক সেরকম এখন তুমি যদি বায়ুর চাপ কিনতে যাও তুমি কি বলবে, 1 লিটার বায়ুর চাপ দাও,
তো সেরকম ভাবে বায়ুর চাপ মাপার একটা একক আছে, সেটা কি না মিলিবার। ওকে, তো স্বাভাবিক যে বায়ুর চাপ, মানে এইভাবে যদি থাকতে হয়, স্বাভাবিক যে বায়ুর চাপ সেটা কত না 1013.25 মিলিবার। ওকে, 1013.25 মিলিবার। যখনই এই জায়গাটা এইদিকে নেমে যাবে তখন কি হবে 1013.25 মিলিবার থেকে বেশি হবে, আর যখনই এই জায়গাটা উঠে যাবে তখন কি হবে 1013.25 এর থেকে কম হবে, কি তাই তো? তাহলে এই 1013.25 মিলিবারের থেকে যদি বেশি হয় তাকে আমরা বলি উচ্চচাপ, আর যদি ওর থেকে কম হয় তাকে বলি নিম্নচাপ। এটুকু বোঝা গেছে? এবারে হচ্ছে এখন বায়ুর যে চাপ আছে, আমরা যেহেতু বায়ুকে দেখতে পাই না, তাহলে বায়ুর চাপ আছে আমরা কি করে বুঝবো? আমাদের তো প্রমাণ দিতে হবে সবকিছু, নাকি? যে স্যার আমরা যাকে দেখতে পাই না তার চাপ আছে কি নেই আমরা কি করে বুঝবো? খুব ভালো করে দেখো, তো আমরা অনেকে এক্সপেরিমেন্ট করেছি। এই যে এরকম একটা গ্লাস, এই গ্লাসে ভর্তি জল নিয়ে যদি একদম পরিপূর্ণ হবে জল নিই, জল নেওয়ার পর ওর উপরে যদি একটা কোনো পোস্টকার্ড বা মোটা কাগজ দিয়ে দিই, দেওয়ার পর যদি সেটাকে উল্টে দিই, কি হবে না উল্টে দেওয়ার পর ছেড়ে দিলে জলটা পড়বে না, তাই তো? জলটা পড়বে না। ছোটবেলায় তোমাদেরকে অনেকে ম্যাজিক দেখিয়ে 2 টাকা 5 টাকা নিয়ে গেছে, এটা আদৌ ম্যাজিক না, ঠিক আছে? এটা সায়েন্স, বুঝতে পেরেছো? তো ম্যাজিক নয় কিছু, এটা হচ্ছে সায়েন্স। তো কি হচ্ছে না যখনই এইখানে কোনো মানে বায়ু এই যেমন জল ভর্তি গ্লাসটাতে যখন পুরো জল যাচ্ছে তাকে সেখানে কোনো বাতাস নেই, কি তাই তো? তার মানে যখনই এটা পুরো কভার করে দিচ্ছি তখন এইখান থেকে কি হচ্ছে বাতাস চাপ দিচ্ছি, ঠিক আছে? যেমন দেখো, আমাকে বলো যে এই বোতলটাতে কতটা জল আছে, এই বোতলটাতে কতটা জল আছে, এইটুকু জল আছে, তাই তো? তাহলে বাকিটা কি বলবে? ফাঁকা, তাই তো? নাকি বলে বাকিটা ফাঁকা? না, বাকিটা ফাঁকা নয়। এই বোতলটায় এতটুকু জল আর এতটুকু কি বাতাস আছে, এর মধ্যে বাতাস আছে, ক্লিয়ার? তো এই যে বাতাস আছে তার প্রমাণ কি? দেখো, আমি বোতলটাকে খুলে যখন চাপ দিচ্ছি এখানে হাওয়া বেরোচ্ছে, হ্যাঁ কি না? হাওয়া বেরোচ্ছে। এবারে দেখো, এই যে বোতলটাকে আমি চেপে দিলাম, দেওয়ার পর যদি এটাকে আমি চিপিটা এঁটে দিই, এই বোতলটাকে আগের জায়গায় আনতে পারবে? কোনোদিন আনতে পারবে না। দেখো ট্রাই করছি, হচ্ছেই না, ঠিক আছে? এবারে দেখো খুব ভালো করে খুলে দিলাম, দেখো এসে গেছে আগের জায়গায়, এসে আগের জায়গায়, হ্যাঁ? তো তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? খুব ভালো করে দেখো যে এত এই যে ছিপিটা এঁটে দিলাম, তার মানে কি এর মধ্যে বাতাস আছে। তো যখন এই বাতাসটাকে বের করে দিলাম, ভালো করে বুঝো, যখন এই বাতাসটাকে বের করে দিলাম, এবারে কি বায়ু এমন যে ও সব জায়গায় সমান থাকতে চায়, সব জায়গায় সমান থাকতে যায়। বায়ুর মধ্যে কোনো ধনী দরিদ্র নেই। যদি কেউ গরিব হয়ে যায় সঙ্গে সঙ্গে ধনী লোক কি করবে? ওকে সমান করবে। এটা বায়ুর বৈশিষ্ট্য, মানুষের নয়, বুঝতে পেরেছো তো? কেউ যদি গরিব থাকে আর কেউ ধনী, কেউ 5 টাকা দেবে না। যেমন আমাকে কোনো 1 টাকাও দেয়নি। আমি যে গরিব মানুষ, হ্যাঁ, ধনী লোক, এই যে ধনী, ঠিক আছে, সব ধনী 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 ধনী, তো সেই জায়গায় যে আমি গরিব মানুষ যে 5 টাকার অভাবে খেতে পাই না, যে আমাকে 5 টাকা দেবে তাও দেয়, বুঝতে পেরেছিস? দেখো খুব ভালো করে বোঝো। তো তাহলে বায়ু কিনা সব জায়গায় সমান থাকতে চায়। ওকে, তাহলে আমি যখন এই বোতলটা থেকে বাতাসটা বের করে নিলাম, যখন বাতাসটা বের করে নিয়ে যখন ছিপিটা এঁটে দিলাম, তখন কি হচ্ছে না এটাকে ঠিক করতে পারছি না, তার কারণ বাতাস স্থিরে বসে আছে এভাবে, ঠিক আছে? তুমি যেদিকেই যাও কি হবে? এদিকে চাপ দিচ্ছ, এদিকে আবার ও চলে গেছে, মানে কি বাতাস অলওয়েজ চাপ দিচ্ছে, তার মানে বাতাসে একটা ওয়েট আছে, হ্যাঁ কি না? কি বলো কথা বুঝতে পেরেছো? আমি যদি এটা আমার শক্তি দিয়ে, আমার হাতের শক্তি দিয়ে এটাকে আমি চেপে রেখে দিই, তুমি কি পারবে এখান থেকে চাপ দিয়ে এটাকে আগের জায়গায় আনতে? আমি চেপে রেখেছি, ধরো বাতাস ছেড়ে দাও, আমি যদি এভাবে চেপে রেখে দিই, তুমি এখান থেকে চাপ দিলে তুমি এটাকে গোল করতে পারবে না। কি বলো কথা বুঝতে পেরেছো? তো ঠিক সেরকম আমি যে এখান থেকে বাতাসটা বের করে নিচ্ছি, তো সেইখানে তখন কি হচ্ছে? বাইরের বাতাস
ওই ভেতরে ঢোকার জন্য কি হচ্ছে, চাপ দিচ্ছি। কি বললো কথা বুঝতে পেরেছো? চাপ দিচ্ছি। তো তার মানে কি বায়ুর চাপ আছে। ক্লিয়ার? প্রমাণিত। বায়ুর চাপ যে আছে, আরেকটা এক্সপেরিমেন্ট করব, যেটা আমাদের এক্সপেরিমেন্ট নয়, এটা হচ্ছে টরিসেলির এক্সপেরিমেন্ট। কিরকম দেখো, এই ছবিটা ভালো করে দেখো। এই ছবিটাতে ভর্তি এই যে নলটা বা জারটা, এতে ভর্তি জল আছে। ক্লিয়ার? তো এখানে কি হয়েছে না, এখানে একটা পাইপ, এখানে একটা ছিদ্র, এখানে তোমার ছিদ্র। তো কি হচ্ছে দেখো, খুব ভালো করে বুঝো। এই ছিদ্রগুলো থেকে যখন জল বেরোচ্ছে, পার্থক্যটা কি, এইখানে জলটা এত দূর পর্যন্ত এসছে। ক্লিয়ার? এটাকে আমি পয়েন্ট এ বললাম। এখানে জলটা এত দূর পর্যন্ত এসছে, এটা হচ্ছে পয়েন্ট বি। ওকে, আর এখানে জলটা এখানে পর্যন্ত এসছে, এটা পয়েন্ট সি। তো এটা দেখো, এই নিচের যে ছিদ্রটা দিয়ে জলটা এত দূর পর্যন্ত গেছে, উপরেরটা এত দূর পর্যন্ত এসছে, আর সবার উপরেরটা এত দূর পর্যন্ত এসছে। ক্লিয়ার? তো এটা কি প্রমাণ করে না, এই জায়গাটাতে পুরো জলের ভারটা আছে। কি তাই তো নাকি? জলের ভারটা আছে মানে কি, চাপ আছে। তো যত বেশি চাপ দেবে তত কি হবে, ও দূরে জলটাকে ছুড়ে দিচ্ছে। ক্লিয়ার? আর এখানে দেখো অতিরিক্ত কম, তার মানে এই যে এইখানটা দিকে যে বেরোচ্ছে, এখানে কতটুকু জল আছে, এইটুকু আছে। তখন কি হচ্ছে, চাপ বেশি না, যে কারণে জলটা এভাবে পড়ছে। তারপর এইখান থেকে যেটা বেরোচ্ছে, সেখানে কি এতটা জল আছে, তাই জলটা এতটা যাচ্ছে। আর এইখানে কি, এখানে মানে এই এতটা পুরো জল আছে, তার মানে ওর ওয়েটটাও বেশি, আর ওজন বেশি মানে কি, চাপ বেশি। আগেই বললাম, তাহলে চাপ বেশি মানে কি হচ্ছে, জলটা এত দূর পর্যন্ত ছুড়ে দিচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তো ঠিক সেরকমই দেখো এইখানে একটা ছবি, কিরকম না, যে প্রেসার এখানটা মার্কারি। তো এই মার্কারিতে যখন আছে, এখান থেকে যদি আমরা চাপ দিই, খুব ভালো করে বুঝো, আর এখানে একটা নল দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটা নল দেওয়া আছে। তো আমি যদি এই মার্কারিটা এখান থেকে হাতে করে ধরো, যদি চাপ দিই, যদি হাতে করে চাপ দিই, কি হবে না, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই মার্কারি নল দিয়ে উপর দিয়ে উঠে যাবে। ক্লিয়ার? যেমন চাপ দেবো তেমন কি হবে, ওটা উপর দিয়ে উঠবে। তো তাহলে ঠিক সেরকম, যে বাতাস যদি এখানে চাপ দেয়, তখন কি হবে, মার্কারি উপর দিয়ে উঠবে। তো যেমন উঠবে, যদি এখানে স্কেল করে দিই আমরা, তাহলে কি হবে, একটা মাপ পাবো। কি তাই তো নাকি? তো এইভাবে টরিসেলির ব্যারোমিটার যন্ত্র আবিষ্কার করেছিলেন। বুঝতে পেরেছো যে বাতাসের চাপ আছে। ক্লিয়ার? যে আমরাও এখানে চাপ দিচ্ছি না, আমরা চাপ দিচ্ছি না, কে দিচ্ছে, বাতাস দিচ্ছে। তখনই কি হচ্ছে, এই পারস্তম্ভ উপরে উঠে যাচ্ছে। ওকে, তখন এই কাছের নলেজ যদি আমরা স্কেল করে দিই, তাহলে স্কেল দিয়ে কি তখন মাপটা নেওয়া যাবে কতটা উঠেছে। তার মানে কি, এখানে যত উঠবে তত কি হচ্ছে, এদিকে বায়ুর ওজন তত বেশি ওখানে কি হচ্ছে, পড়ছে। হ্যাঁ কি না? তাহলে বায়ু যত চাপ দিচ্ছে তত এদিকে কি হচ্ছে, উপর দিয়ে উঠছে। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, যেমন ধরো এখানে যত বেশি চাপ দিচ্ছে তত বেশি কি হচ্ছে, বেশি দূর পর্যন্ত জলটা যাচ্ছে। ওকে, আর যত কম চাপ দিচ্ছে তত কি হচ্ছে, জলটা কাছেই পড়ছে। ক্লিয়ার? বোঝা গেছে যে তাহলে বায়ুর চাপ আছে। আচ্ছা, এবারে শোনো, আমরা একটু পরিচিত হয়ে যাব যে কিরকম না, বায়ুর চাপ মাপার বিভিন্ন যন্ত্রগুলোর নাম। বায়ুর চাপ মাপার বিভিন্ন যন্ত্রগুলো কি, তো সেখানে আমরা প্রধানত বায়ুর চাপ মাপার যন্ত্রর নাম ব্যারোমিটারই জানি। ক্লিয়ার? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। তো আমরা দুটো যন্ত্র সম্পর্কে ভালো করে পড়বো, এক হচ্ছে ব্যারোমিটার আর একটা হচ্ছে অল্টিমিটার। তো অল্টিমিটার কি আর ব্যারোমিটারের মধ্যে পার্থক্যটা কি না, অল্টিমিটার আর ব্যারোমিটার যন্ত্রের মধ্যে পার্থক্য না, ব্যারোমিটার যন্ত্র কোনো একটা নির্দিষ্ট জায়গায় ও চাপটা মাপতে পারে। ক্লিয়ার? তাকে এদিক সেদিক করলে ও চাপটা মাপতে পারবে না, বা উপর নিচে করলে। কিন্তু অল্টিমিটার কি হয় না, বায়ুর চাপ তাকে তুমি যেখানেই রাখো সেখানেই কি হবে, সেই জায়গাটার বায়ুর চাপ মাপতে পারবে। ওকে, তো যেমন আমাদের প্লেনেতে ব্যারোমিটার লাগানো থাকে না, কি থাকে, অল্টিমিটার লাগানো থাকে। তার কারণ প্লেনটি নিচে থেকে উপরে উঠে, আবার উপর থেকে নিচে নামে, তার মানে কি ওর জায়গা চেঞ্জ হয় ঠিক বারবার। কিন্তু ব্যারোমিটার কি একটা নির্দিষ্ট জায়গাতেও ওর চাপটা নিতে পারে। কি বলা কথা বুঝতে পেরেছো? তো অল্টিমিটার আমাদের প্লেনে তোমার লাগানো থাকে। এই এতগুলো বায়ুর চাপ মাপার যন্ত্র আছে, এই একটা যন্ত্র, এই একটা যন্ত্র, এই একটা, ঠিক আছে, এইটা আর এইটা, এটা একই সেম। ঠিক আছে, এই যন্ত্র সেম। এখন এবারে কথা হচ্ছে যে বায়ু যে চাপ দেয়,
আমরা নিজেরা কি করে বুঝবো? আমরা বুঝতে পারি না কেন? তো এখন যদি ধরো তোমাকে কেউ ঠেলে দেয়, তোমাকে তার শক্তি দিয়ে তোমাকে ঠেলে দিল, কি হবে? তুমি পড়ে যাবে, হ্যাঁ কি না? আরেকটা জিনিস হয়, ধরো তুমি তোমার একটা কোনো জায়গাটা, ধরো পাতলা একটা দেওয়াল আছে, সেই দেওয়ালেতে তুমি দেওয়ালটাকে মনে মনে ভাবলে যে এটা খুব শক্তিশালী, একে ঠেলতে গেলে আমাকে প্রচুর শক্তি প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তো প্রচুর শক্তি তুমি আগে থেকেই কি তৈরি করে রেখেছো, দিয়ে যখন প্রচুর শক্তি দিয়ে তাকে ঠেলছো, দেখলে কি হলো? ও একটু ঠেলাতেই পড়ে গেল, তার সঙ্গে সঙ্গে কি হবে? তুমিও পড়ে যাবে, হ্যাঁ কি না? তুমিও ঠিক পড়ে যাবে, কি তাই তো? হুম। তো ঠিক সেরকম ভাবে যে আমরা যখন পাঞ্জা খেলি, কি হয়? এই হাতে হাতে যখন পাঞ্জা খেলি, তখন দেখবে যদি শক্তি সমান থাকে তাহলে কি হবে? হাতটা মাঝামাঝি ঠিক থাকে। আর যদি যার শক্তি বেশি হবে, ধরো এই আমার ডান হাতের শক্তিটা বেশি যদি হয়, তাহলে কি হবে? আমার বাঁটা ঠিক এদিকে আসবে। ওকে, তার মানে কি আমার এই দিকের চাপটা কি বেশি আর বাঁ হাতের চাপটা কম। আবার যদি বাঁ হাতের চাপটা বেশি হয়, ডান হাতের চাপটা কম হয়, তাহলে কি হবে? এটা দিকে হবে, হ্যাঁ কি না? হয়তো। তো ঠিক সেরকম বাইরের যে বাতাস আর আমাদের শরীরের ভেতরের যে বাতাস, মানে যে চাপ, বাইরের যে বায়ুর চাপ আর আমাদের শরীরের ভেতরের যে বায়ুর চাপ, সেটা যদি সমান সমান হয়, তাহলে কি? যদি সমান সমান হয়, এভাবেই স্থির থাকবে। আমরা দুজন যদি হাতাহাতি মানে ঠেলাঠেলি হচ্ছে করি, কি হবে? যদি সমান শক্তি প্রয়োগ করি উভয় দিক থেকে, তাহলে কি হবে? আমরা কেউ কাউকে ঠেলতে পারবো না, হ্যাঁ কি না? কিন্তু যদি তোমার থেকে বায়ুর চাপের শক্তি বেশি হয়, তুমি তখন পড়ে যাবে। এই যে আমরা বলি আমাদের ব্লাড প্রেসার কমেছে বাড়ছে, দেখবে কমলেও মাথা ঘুরে আর বাড়লেও মাথা ঘুরে। কি হচ্ছে না, যদি তোমার প্রেসার কমে যায়, তাহলে কি হচ্ছে? বাতাস তোমাকে ঠেলছে, তখন পড়ে যাচ্ছ তুমি, ক্লিয়ার? আবার যদি তোমার বেশি হয়ে যায়, বাতাসের তখন কম, তখন তুমি বাতাসকে কি করছো? ঠেলে দিচ্ছ, তার মানে কি তুমিও পড়ে যাচ্ছ। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার? এই ছবিটা দেখো, এই যে ধরো তোমাকে বাতাস ঠেলছে, ওকে? তো তুমি যদি বাতাসের সঙ্গে লড়াই করে সমানভাবে না শক্তি প্রয়োগ করতে পারো, তুমি পড়ে যাবে, ক্লিয়ার? এবারে দেখো এই ছবিটা দেখো, এখানে কি হচ্ছে? এদিক থেকে লো প্রেসার, হ্যাঁ কি না? এদিক থেকে লো প্রেসার আর এদিক থেকে হাই প্রেসার, ক্লিয়ার? তো যখন লো প্রেসার এই দিকে বাতাস যখন ঠেলছে, আর যদি এই দিক থেকেও বাতাস সমানভাবে আসে, তাহলে কি হবে? এটা এভাবে থাকবে। কিন্তু যদি এই দিক থেকে বাতাস জোরে ঠেলছে কিন্তু এইদিকে বাতাস নেই, কি হবে? তখন বাড়ির ছাদটাই উঠে যাবে। তো তার মানে কি হচ্ছে? প্রেসার এই দিক আর এদিক যদি প্রেসার সমান থাকে, তাহলে কি হবে? কিছু হবে না। ঠিক সেরকম তোমার শরীরের ভেতরে প্রেসার আর বাইরের বায়ুর যে প্রেসার যদি সমান থাকে, তাহলে তুমি স্টিল থাকতে পারবে। তাহলে বায়ুর যে চাপ আছে, তো বায়ুর চাপ আমরা বুঝতে পারি না, তার প্রধান কারণ হচ্ছে কি না, আমাদের শরীরের ভেতরের চাপ এবং বাইরের বায়ুর চাপ সমান। এবারে দেখবো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বায়ুর চাপ কেন। এবারে চাপগুলো যে পরিবর্তন হয়, কম বেশি হয়, সেটা কি কারণে, একটা একটা করে আমরা জানবো, ক্লিয়ার? সবার প্রথমে দেখবো যে উষ্ণতা। কি বললাম বুঝতে পেরেছো? উষ্ণতা। তো উষ্ণতার কারণে বায়ুর চাপ কম না বেশি একটু ভালো করে বুঝবে। আচ্ছা, তোমরা শুনেছো কি যে গরমকালে যখন অতিরিক্ত গরম থাকে, যখন অতিরিক্ত সূর্যের হিটটা থাকে, যে রেল লাইনের পাত কি হয়? বেড়ে যায়। যে কারণে রেল লাইনের পাতের মাঝে মাঝে গ্যাপ থাকে, কারণ গরমে দেখি বেড়ে যায়। যদি গ্যাপটা না রাখা হতো, তাহলে কি হতো? ওটা বেঁকে যেত রেল লাইন। তো এই যে বেড়ে যায় মানে কি? বেড়ে যাচ্ছে কথাটার মানে হচ্ছে যে ধরো এরকম ছিল, সে হয়ে গেছে এতটা হয়ে গেছে, ঠিক আছে, বেড়ে গেল, ক্লিয়ার? তো এটার মানে কি? এটার মানে হচ্ছে লোহার পরিমাণটা একই ছিল, তার মানে কি এর মধ্যে যে সমস্ত কণাগুলো দিয়ে তৈরি সেম ছিল, এতেও সেম আছে। পার্থক্যটা কি হচ্ছে? এই কণাগুলো কি হচ্ছে? একটা থেকে আরেকটা একটা দূরে সরে গেছে। দূরে সরে যাওয়ার কারণে কি হয়েছে না, এটা এরকম বেড়ে গেছে। তার মানে যখন বায়ুতে তাপ বেশি হচ্ছে, তখন বায়ুর মধ্যে যে কণাগুলো, সেগুলো কি হচ্ছে না, কণাগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, ক্লিয়ার? তো দূরে সরে যাচ্ছে মানে কি, কণাগুলো একে অপর থেকে দূরে যাচ্ছে, মানে ঘনত্বটা কমে যাচ্ছে। তাহলে ঘনত্ব যদি কমে যায়, ওজনটা কি হবে?
কমে যাবে, আর ওজন কমে গেলে কি হবে, চাপটাও কমে যাবে। যদি বায়ুর উষ্ণতা বেশি হয় তাহলে বায়ুর চাপ কি হবে, কমবে। তাহলে উষ্ণতার সাথে বায়ু চাপের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তাহলে উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমছে। আরে আমরা আমাদের গরম রাখলে আমরা এই কবরের থেকে কি দূরে দূরে বসি, কি তাই তো নাকি? হ্যাঁ। আর যখন দেখবে খুব ঠান্ডা লাগে তখন কি হয়, আমরা একটু কাছাকাছি বসি গা গরম করার জন্য। তো ঠিক সেরকম প্রত্যেকটা বস্তুর যে কণাগুলো যদি ঠান্ডা হয় সেই কণাগুলো কি হবে, এক কাছে চলে আসবে। তাহলে এক কাছে যখনই এসে গেল তখন কি হলো, ভারী হয়ে গেল। আর ভারী মানে কি, তখন চাপটা বেড়ে গেল। আর যদি গরম হয় তখন কি হবে, ওই কণাগুলো একে অপর থেকে দূরে সরে যাবে। যেমন দেখো, যদি তাপ বেশি হয় তাহলে কি হবে না, কণাগুলো এরকম একে অপর থেকে দূরে সরে যাবে। ওকে। আর যদি তাপ কম হয় তাহলে কি হবে না, কণাগুলো এরকম কাছাকাছি ঠিক থাকবে। বুঝা গেল? তাহলে এখান থেকে কি কি মানে প্রমাণিত যে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ কমে, আর বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। ক্লিয়ার? বোঝা গেছে? তো তাহলে কি হচ্ছে না, উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে, নিম্নচাপ, আর ঠান্ডা হলে উচ্চচাপ। বোঝা গেল? এই উচ্চচাপ নিম্নচাপ মানেটাই হচ্ছে যে মানে বাতাসটা কত ভারী বা কম। ক্লিয়ার? এবারে ভারী হলে কি হবে, উপর থেকে নিচের দিকে আসবে, তাকে বলছি উচ্চচাপ। হালকা হলে কি হবে, নিচ থেকে উপর দিয়ে উঠবে, হালকা হয়ে যাবে, তাকে আমরা কি বলছি, নিম্নচাপ। এবারে একটা কথা বলো, জলীয় বাষ্প কি? এই জলীয় বাষ্পের কারণেও হচ্ছে কি হয় না, বায়ুর চাপ হ্রাস বৃদ্ধি হয়। ক্লিয়ার? জলীয় বাষ্প কি দেখো, প্রত্যেকের বাড়িতে আমরা ঠিক জানি, ধরো জল ফুটে, চা হয়, ভাত হয়, বিভিন্ন কিছু হয়। তো যখন এই যে ধরো জলটা ফুটছে, এই জলটা ফোটার সাথে সাথে এখান থেকে ধোঁয়া দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না, ধোঁয়া দেখতে পাচ্ছি। তো যদি বেশিক্ষণ ধরে এইভাবে ফুটতে থাকে কি হবে না, এই পাত্রে যতটা জল ছিল আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে নিচের দিকে, তাই তো নাকি, জলটা কমতে থাকবে। তো এই জলটা এখানে কমছে, জলটা যাচ্ছে কোথায়, কোথাও না কোথাও তো যাচ্ছে, আমরা বলি জলটা উড়ে গেছে, কি তাই তো নাকি? তো জলটা কিভাবে উঠেছে, কার মাধ্যমে, বাষ্পীভূত হয়ে উড়ে গেছে। তো বাষ্পীভূতটা কি না, এই যে জলটা ফুটছে, এই এরকম এই ফোঁটাটা কি হচ্ছে, ধরো এটা জল, এই জলটা কি হচ্ছে, যত তাপ দিচ্ছি তত এরকম ছোট 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 কণা পরিণত হচ্ছে। ওকে। সেই ছোট ছোট কণা কি হচ্ছে না, বাতাসের সাথে ভেসে যাচ্ছে। ক্লিয়ার? তো এই যে বাতাসের মানে কণার সাথে এরকম ছোট ছোট কণা বাতাসের সাথে মিশে যাচ্ছে, এইটাকে আমরা কি বলছি, জলীয় বাষ্প। এ তো ভ্যানিশ হয়ে যাচ্ছে না, ভ্যানিশ বলে হচ্ছে কিছু নেই। তোমাকে যদি এখানে না দেখতে পাই, তুমি অন্য কোথাও আছো। তার মানে কি, এখানে যখন জলটা কমছে তাহলে কি হচ্ছে, সেই জলটা দেখতে পাচ্ছ ধোঁয়ার মতো করে উপর দিয়ে উঠে যাচ্ছে। তার মানে এটা জল, এটা আদার্স কিছু নয়। সেই জলটা কি হয়েছে, এরকম কোনায় কোনায় ভাগ হয়ে গেছে, এত টুকরো টুকরো এত টুকরো টুকরো হয়েছে, যেটা উড়ে গেছে। একটা দেখবে একটা যদি ছোট্ট তুলোর কণা আমি ঠিক ছেড়ে দিই, ওকে শার্ট করে নিচে যাবে, এইটাকে যদি আমি ছেড়ে দিই কি হবে, ও শার্টকে নিচে পড়ে যাবে, হ্যাঁ কি না? তো তার মানে কি, ওই তুলোর কণাটা এর থেকে হালকা, হালকা মানে কি, সেই জন্য কি হচ্ছে যে বাতাসে ভাসছে। ঠিক সেরকম এই জলটা যখন অতিরিক্ত তাপ দেওয়া হচ্ছে, তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, এই জলটা কোনায় কোনায় ভাগ হয়ে যাচ্ছে, কোনায় কোনায় ভাগ হয়ে সেটা উড়ে যাচ্ছে, যাকে আমরা জলীয় বাষ্প বলছি। ক্লিয়ার? এবারে বলবে স্যার এই জলীয় বাষ্প যাচ্ছে, তাহলে গিয়ে কি করছে, আরে কিছুই করছে না, ও আবার ফিরে আসছে। দেখো এই ছবিটা দেখো, এইখানে কোনায় কোনায় তোমার জল আছে, খুব খুব ভালো করে দেখো তোমার ছবিটা, এই জল গড়িয়ে আসছে, কেন আসছে, কিভাবে আসছে। তো এই যে এই কোনাগুলো, ধরো এই যে একটা জলের কোণা, একটা জলের কোণা, একটা তোমার জলের কোণা, এই কোনাগুলো যদি আমি এক কাছে করে দিই, এই চারটে কোণা যদি আমি এক কাছে ঠিক করে দিই, তখন কি হবে, জলের পরিমাণটা বাড়বে, তাই তো নাকি? বাড়লে কি ভারী হবে, ও তখন একটু করে নিচে পড়ে যাবে। ঠিক এরকম এখানে দেখো যে জলগুলো আছে, যখনই এরকম কিছু কোণা এক কাছে হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, জল গড়িয়ে তোমার চলে এসছে জল হয়ে। আর যতক্ষণ কোনায় কোনায় আছে দেখো এখানে আটকে আছে, তাহলে কি হচ্ছে না, এই যে জলীয় বাষ্প যখন ফাঁকা ফাঁকা আছে ও তখন উপর দিয়ে উঠে গেল। এবারে উপর দিয়ে যত উঠছে তত কি হচ্ছে, বায়ুর তাপ কমছে, বায়ুর উষ্ণতা কমছে। এবার যখনই উষ্ণতা কমছে ওরা গিয়ে উপরে গিয়ে কি হচ্ছে, ওই কণাগুলো আবার কাছাকাছি হচ্ছে। তো কাছাকাছি হয়ে ওরা যখনই একটা মোটা হচ্ছে, ভারী হচ্ছে, তখন আবার নিচে বৃষ্টি রূপে পড়ছে। কি বলো, কথা বোঝা গেল? ক্লিয়ার? তো এই জলীয় বাষ্পগুলো কি হচ্ছে, উপরে উঠছে, উঠে ভারী হয়ে আবার নিচে আসছে, আবার তাপ পাচ্ছে, আবার উঠছে, আবার ভারী হয়ে নিচে আসছে, যাকে আমরা বলি বৃষ্টি চক্র বা জলচক্র। ক্লিয়ার? তাহলে এই যে জলীয় বাষ্প,
তাহলে জলীয় বাষ্প এটা কি গরম তো নাকি? দেখবে একবার রান্নাঘরে ঢুকে যখন এরকম জলটা ফুটছে, ফুটে যখন উপর থেকে এই ধোঁয়াটা উঠছে, একবার এই ধোঁয়াটা হাত দিয়ে দেখবে, দেখিনি যে দেখি একবার কেমন গরম, অতিরিক্ত গরম। ওকে, তো এই যে এই গরমটা যখন বাতাসের কণার সঙ্গে মিশছে, তাহলে বাতাসের কণাটাকে হচ্ছে কি করছে, উত্তপ্ত করছে। তাহলে বাতাসের কণাটাকে যখন উত্তপ্ত করছে, সেই উত্তপ্ত করার সঙ্গে সঙ্গে বাতাসের কণাগুলো কি হচ্ছে, দূরে দূরে চলে যাচ্ছে। তার মানে কি জলীয় বাষ্প বায়ুতে যদি মিশে তাহলে চাপটা কি হবে, নিম্নচাপ হবে, হালকা হয়ে যাচ্ছে। তাহলে বাতাসে তো কি যে কণাগুলো আছে সেই কণাগুলো কি করছে, উত্তপ্ত করছে। যখনই উত্তপ্ত করছে তখন সেই কণাগুলো কি হচ্ছে, একটা থেকে আরেকটা কণা দূরে দূরে চলে যাচ্ছে, তার মানে হালকা হয়ে যাচ্ছে। আর হালকা হচ্ছে মানে কি, ওজন কমছে, ওজন কমছে মানে নিম্নচাপ। বুঝা গেল? তাহলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে চাপ কি হবে, নিম্নচাপ। আর বায়ুতে জলীয় বাষ্প কম থাকলে কি হবে, চাপ উচ্চচাপ হবে। দেখবে আমরা গ্রীষ্মকালে বা বর্ষাকালে, আমাদের যেটা বর্ষাকাল হয়, একটা জামা যদি ধুয়ে মিলে দিই রোদেতে, দেখবে সেটা শুকাতে সময় লাগে। আর একইভাবে দেখবে শীতকালেতে আমরা একটা জামা দিলে আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। কিন্তু কেন, কারণটা কি? গ্রীষ্মকালে তাপ বেশি, তো তাপ তো বেশি, শীতকালে তাপ কম তো, কিন্তু কেন? কারণ গ্রীষ্মকালে অতিরিক্ত তাপেতে জল বাষ্পীভূত হয়ে বাতাসে জলে ভরে আছে। তো এখন তোমার জামাটাতেও জল আর বাতাসেও জল, কি বলো, কথা বুঝতে পেরেছো? বাতাসেও জল, তো তাহলে জলটা টানবে কি, জলটা টানবে কি? কিন্তু শীতকালে দেখবে বাতাসে কি হয় না, জল থাকে না, তো বাতাসে জলীয় বাষ্প থাকে না, যার ফলে তোমার জামাতে যে জলটা আছে সেটা কি হচ্ছে, ও সঙ্গে সঙ্গে বাতাস টেনে নিচ্ছে, যে কারণে তোমার জামাটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তো শীতকালে ঠোঁট ফাটে কেন? ঠোঁট ফাটার কি কারণ? এই ঠোঁটে যে জল আছে ওই জলও কি হচ্ছে, বাতাসে শুকিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, তোমার ঠোঁট ফেটে যাচ্ছে। বোঝা গেল? তো তাহলে বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে বায়ুর চাপ কি হবে, কম হবে। আর যদি জলীয় বাষ্প কম থাকে বায়ুর চাপ বেশি হবে। আচ্ছা, এবারে দেখো, এবারে কথা হচ্ছে জলীয় বাষ্প সব জায়গায় কিন্তু বৃষ্টি রূপে পড়ে না। কোথায় জলীয় বাষ্প বৃষ্টি রূপে ফিরে আসে? যে জায়গাটা গরম, যে অঞ্চলটা গরম, সেখানে কি হয় না, জলীয় বাষ্প উঠে উঠে উপরে উঠে তারা এক কাছে জমাট হয়ে আবার নিচে জল রূপে ফিরে আসে। কিন্তু যে জায়গা ঠান্ডা, সেখানে জলীয় বাষ্পটা কি হয়, সেখানে জলীয় বাষ্পটা তুষার কণায় পরিণত হয়। দেখো এখানে গরম বৃষ্টি রূপে ঠিক ফিরে আসছে, আর এখানে ঠান্ডা এখানে স্নো হয়ে ফিরে আসছে। কি বলা কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো আমাদের যে ফ্রিজেতে, আমাদের ফ্রিজে দেখবে ডিপ ফ্রিজেতে কি হয়, ছোট ছোট বরফ জমে, হ্যাঁ কি না? আমি জল না রাখলেও দেখবে কি ভেতরে ছোট ছোট কণায় বরফ আছে, থাকে। কোথা থেকে আসে, কোথা থেকে আসে? অর্থাৎ বাতাসের যে জলীয় বাষ্পটা ওখানে যখন ওই ডিপ ফ্রিজের মধ্যে প্রবেশ করছে, ওই জলীয় বাষ্পটা কি হচ্ছে, বরফ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? ছোট্ট ছোট কোণায় বরফ হয়ে যাচ্ছে, যেমন কোণার জল তেমন বরফ। কি বলো, কথা বুঝতে পারছো? তো তাহলে শীতকালেতে যে জলীয় বাষ্পের কণাগুলো উপরে উঠে কি হয়, যখন ঠান্ডা হয়ে যায় তখন এটা তুষার রূপে নিচে পড়ে। আর গ্রীষ্মকালে বা যেখানে গরম জায়গা, সেখানে কি হয়, জলীয় বাষ্প উপরে উঠছে, উঠে ঠান্ডা হয়ে জমাট বেঁধে জল হয়ে ফিরে আসছে। উচ্চতার সাথে আমাদের বায়ুর চাপের সম্পর্ক কি? উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে না বাড়ে? একটু ভালো করে দেখো। তো প্রথমেই বললাম যে উচ্চতা বৃদ্ধি হলে তাপমাত্রা কমে, ঠিক আছে, তাপমাত্রা কমে মানলাম, তাপমাত্রা কমলে কি হবে, তখন চাপটা বেশি হবে। এবারে কথা হচ্ছে সেটা একটা লিমিটেড। ওকে, দেখো এই যে উচ্চতা বাড়ছে, বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা হচ্ছে এত দূর পর্যন্ত কি হচ্ছে, বায়ুর চাপটা বেশি আছে। কিন্তু যত বেশি উপরে উঠছি তত কি হচ্ছে, বায়ুর কণা উপরে উঠতে পারছে না, কি তাই তো নাকি? যত উপরে উঠছে তত কি হচ্ছে, বায়ুর কণা হালকা হচ্ছে। কারণ ভারী বস্তু কি হবে, সবসময় নিচের দিকে ঠিক থাকে, তাই তো নাকি? উপরে কি থাকে? নিশ্চয়ই না। আমরা একটা গ্লাসের জলেতে যদি জল এবং মাটি কাদা গুলে দিই, ঠিক আছে, দেওয়ার পর কি হয় দেখবে, সেটাকে রেখে দিলে একটা সময় ওর মধ্যে যে ভারী কণাগুলো সেগুলো কি হচ্ছে, আস্তে 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 গ্লাসের নিচে পড়ছে, হ্যাঁ কি না? তো তাহলে কি হচ্ছে, ঠিক সেরকম বায়ুর যে কণাগুলো নিচে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচেই বেশিরভাগ থাকছে।
ওকে, উপরে বেশিরভাগ থাকছে না, উপরে বায়ুর কণাগুলো অনেক ফাঁকা ফাঁকা করে থাকে। যেমন আগের ক্লাসেতে মানে বায়ু স্তরগুলো যখন ঠিক পড়ালাম, বায়ু স্তরেতে আমি কি বললাম, একদম সেই এক্সোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ারে কি থাকে, শুধু হিলিয়াম, তারপর হাইড্রোজেন, হালকা কণাগুলো, আর যত ভারী ঠিক কণাগুলো সব কি টপোস্ফিয়ারে ঠিক থাকে। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কি হচ্ছে, কম হচ্ছে। উচ্চতা যখন বাড়ছে তাহলে বায়ুর চাপও কি হচ্ছে, কম হচ্ছে, কারণ যত উচ্চতা বাড়বে তত কি হবে, বায়ুর কণাগুলো হালকা হবে। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ু চাপের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। যেটা পড়ছো তোমরা সেটা কিন্তু ভালো করে সবার প্রথমে রিভিশন, ঠিক আছে, সবার প্রথমে রিভিশন, এবং রিভিশন করতে করতে যত রিভিশন করবে তত কি হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার না করে কোনো কিছুই পড়বে না। আবার বলছি, নাম্বারের পিছনে ছুটতে যেও না, আগে কনসেপ্ট ক্লিয়ার করো। যদি তুমি ঠিক করে শেখো, নাম্বার নিয়ে চিন্তা করতে হবে না। আর যদি নাম্বারের পিছনে দৌড়াও তাহলে শেখাটা থেকে দূরে হয়ে যাবে, তখন কিছু শিখতে পারবে না। তখন গুটি কয়েক চাইবে সাজেশন, এবং সাজেশনগুলো পড়ে গড়গড় করে মুখস্থ করে গিলে পরীক্ষার খাতায় গিয়ে বমি করে দেবে। ঠিক আছে, এটা না করে আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, শেখো, শিখলেই দেখবে তার উত্তর করতে পারবে। তাহলে নাম্বারটা নিয়ে তখন ভাবতে হবে না। আর যদি 2-5 নাম্বার কমও হয়ে যায়, কিচ্ছু আসে যায় না। তুমি যে শিখেছো এটা আজ না হলো কাল কাজে লাগবেই। তাই সবসময় বলছে শেখাকে গুরুত্ব দাও, শেখাকে গুরুত্ব দাও, নাম্বারকে গুরুত্ব নয়। আগে শেখো, দেখবে নাম্বার অটোমেটিক হোম ডেলিভারি হয়ে যাবে, তোমাকে নাম্বারের জন্য কোথাও ছুটতে হবে না। তুই ভালো করে যদি শেখো, নাম্বার ঘরেতে হোম ডেলিভারি হয়ে যাবে। কিন্তু যদি নাম্বারের পেছনে ছুটতে যাও তাহলে শেখাটা আর কোনোদিন হবে না, আর নাম্বারও তেমন পাবে না। ওকে, তাই প্রত্যেকটা ক্লাস ভালো করে বুঝে করো, এবং বুঝে করে তারপরে পড়ো, এবং যতবার যত বেশি রিভিশন করবে ততই তোমার উপকার হবে।